নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজকে ইস্টবেঙ্গল দিবস খুব সুন্দরভাবে উদযাপন করা হলো। সেখানে কারা কি পুরস্কার পেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে ফিরেছে আলাদিন পুরাতন ছন্দে। তো এসেই কিন্তু আলাদিন জ্বলে উঠলো, সেই নিয়েও কথা বলার রয়েছে। তাছাড়া কিন্তু জামশেদপুর এফসিকে নিয়ে একটু কথা বলার রয়েছে এই ভিডিওতে। ছোট ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই বছরে অন্যান্য দলগুলো যেখানে দল গঠনের কাজে নেমে পড়েছে, সেখানে জামশেদপুরও বেশ কিছু সাইনিং করার পর হঠাৎ তাদের এই সিদ্ধান্ত সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। জামশেদপুর কিন্তু কালকে রাতেই ডিনার টেবিলে সেখানে প্লেয়ারদের এবং কোচিং স্টাফদের জানিয়ে দিয়েছে যে তোমরা কিন্তু আজকে থেকে ফ্রি প্লেয়ার, তোমরা তোমাদের পছন্দের দলে যেতে পারো, আমাদের কোনো রকম আটকানো কোনো ব্যাপার নেই এবং আমাদের ট্রান্সফার ফি না দিলেও চলবে, এরকম একটা মানে তাদের একদম ফ্রি করে দেওয়া হয়েছে। তো এবার কিন্তু প্লেয়াররা তারা কিন্তু জামশেদপুরের ম্যানেজমেন্ট এবং বিশেষত টাটা গ্রুপকে তারা কিন্তু এবার রিকোয়েস্ট করতে শুরু করেছে। কারণ দেখো, অনেক প্লেয়ার দীর্ঘদিন ধরে জামশেদপুর এফসিতে খেলছে এবং সমস্ত প্লেয়াররাই তো প্রফেশনাল প্লেয়ার। সেখানে প্লেয়ারদের সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদীতে চুক্তি রয়েছে অনেক প্লেয়ারের। যেরকম গোলকিপারের দিকে তাকালে অ্যালবিনো গোমসের কিন্তু 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, অমৃত গোপীর 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এরকম প্রচুর প্লেয়ার কিন্তু তাদের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। এছাড়া বড় নামের যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু প্রতীক চৌধুরী, তার কিন্তু চুক্তি রয়েছে এখনও একটা সিজন। প্রফুল কুমারের চুক্তি রয়েছে 28 সাল পর্যন্ত। অভিষেক আম্বেকারকে সাইন করানো হয়েছে, তারও কিন্তু চুক্তি রয়েছে, বড় চুক্তি রয়েছে। কিন্তু এই মুহূর্তে যদি প্লেয়ারদের বলা হয় যে তোমরা ফ্রি প্লেয়ার, তাহলে প্লেয়াররা কোথায় যাবে? তো এটাই মেন সমস্যা। প্রত্যেকটা প্লেয়ার সেখানে যারা ছিল, দেখতে পেলাম যে অনেকেই ছিল, অনেক প্লেয়াররাই ছিল সেখানে। কিন্তু যেটা তাদের রিকোয়েস্ট যে ছিল যে আমরা প্রত্যেকটা প্রফেশনাল প্লেয়ার এতদিন ধরে টিমকে সার্ভিস দিয়ে এসেছি এবং এই মুহূর্তে এইভাবে ক্লাব বন্ধ করার কোনো মানে হয় না। এবং যেরকমভাবে একাডেমি চলছে, একাডেমি থেকে প্রচুর প্লেয়াররা জামশেদপুরের সিনিয়র দলের হয়ে ফুটবল খেলছে এবং একাডেমি থেকে উঠে এসে প্লেয়াররা জাতীয় দলে পর্যন্ত খেলছে। এই যে একটা সিস্টেম, ফুটবলের যে স্ট্রাকচার, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু প্রত্যেকটা প্লেয়ার তারা কিন্তু ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছে তারা তাদের যারা হায়ার অথরিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলবে। এমনকি তারা টাটা গ্রুপের সঙ্গেও কিন্তু এই ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি মিটিংয়ে বসতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো তো এই মুহূর্তে যদি জামশেদপুর বন্ধ হয়ে যায়, দলটা বন্ধ হয়ে যায়, সত্যি এটা ফুটবলের জন্য খুব খুব খারাপ বিজ্ঞাপন। যেখানে আমাদের এখানে মেসি আসছে, এত ক্রেজ তৈরি হচ্ছে, দুদিন বাদে ব্রাজিল আসছে ইন্ডিয়া টিমের সঙ্গে খেলতে, সেখানে যদি জামশেদপুর তারা ফুটবল যে সিস্টেমটাকে যদি বন্ধ করে দেয়, সেটা অত্যন্ত খারাপ নিদর্শন হবে। সেই নিয়ে কিন্তু তারা রীতিমতন কথা বলছে, রিকোয়েস্ট করছে। শুধু যে জামশেদপুরের প্লেয়াররা রিকোয়েস্ট করছে সেরকমটা নয়, আরও অনেক দলের প্লেয়ার, যেরকম রাহুল ভেকের কথা দেখলাম, নিখিল পূজারির কথা দেখলাম, অনেক ইন্ডিয়ান প্লেয়ার অন্যান্য দলের থাকলেও তারাও কিন্তু ওই একই ব্যাপারে কথা বলছে বা প্রশ্ন তুলছে এবং ম্যানেজমেন্টকে সর্বোপরি রিকোয়েস্ট করছে যাতে ক্লাবটা না বন্ধ হয়। টাটা একাডেমি থেকে প্রচুর প্লেয়ার উঠে এসেছে অতীতে, এখনও আজকের দিন পর্যন্ত অনেক প্লেয়ার উঠে আসছে। একাডেমি স্ট্রাকচার টাটা চালাবে বলেছে, কিন্তু যদি না তারা ডেভেলপমেন্ট হয়ে বড় জায়গায় সুযোগ পায়, তাহলে তো একাডেমি চালিয়ে তো খুব যে কিছু ভালো কিছু হবে বলে তো হয় না। তো দেখা যাক কি হয় না হয়। তো একটু হয়তো যদি সময় তারা চেয়ে নেয় ম্যানেজমেন্টের কাছ থেকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ফেডারেশন তাদের ফেরাবে। তো ফেডারেশন হয়তো তাদের জন্য অপেক্ষাও করবে এবং পরবর্তীতে তাদের যে পেমেন্ট সেটা যদি লেটেও হয় তাহলে অসুবিধা নেই। তো দেখা যাক এই নিয়ে কি সিদ্ধান্ত হয় না হয়, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো এছাড়া যদি আমরা ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে কথা বলি, আমি তো অপেক্ষা করছিলাম ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য, কারণ দুবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবছর তাদের চ্যাম্পিয়নের হ্যাট্রিক করার পালা। এবং কে ফিরেছে জানো? সেই দুর্দান্ত প্লেয়ার আলাদিন ফিরে আলাদাই পারফরমেন্স করেছে। হ্যাঁ, লাস্ট 2 বছরে আলাদিনের খেলা আমরা যেরকম দেখেছিলাম, প্রচুর গোল করতো, মাঠের মধ্যে ছোটাছুটি করতো এবং খুব ভালো একটা টিম ম্যান, সেই আলাদিনকেই আবার কিন্তু নতুনভাবে দেখলাম। এই আলাদিন কিন্তু দেখে মনে হচ্ছে আরও বেশি পরিণত, এই আলাদিনকে দেখে মনে হচ্ছে আরও বেশি ভয়ানক।
তো আজকে কিন্তু বিরাট বড় ব্যবধানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা প্রথম ম্যাচ জিতলো, সেখানে 6-0 গোলে কিন্তু তারা আজকে ম্যাচ জিতেছে। এবং প্রথম ম্যাচেই আলাদিন এসে জ্বলে উঠলো, প্রথম ম্যাচেই আলাদিন কিন্তু করে দিয়েছে হ্যাটট্রিক। মানে ভাবতে পারছো একটা প্লেয়ার এসে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক আবারও করে ফেলছে। সেখানে একদম ফার্স্ট হাফের শেষের দিকে গোল করে, সেকেন্ড হাফের প্রথমের দিকে, একদম সেকেন্ড হাফের শেষের দিকে গোল করে তার নিজস্ব হ্যাটট্রিকটা কমপ্লিট করে। এছাড়া কিন্তু লাল বিয়াকনিয়া সে কিন্তু আর একটা গোল করে। যদি লাল বিয়াকনিয়া ওই জায়গায় বল ছেড়ে দিত, আলাদিনের আরও একটা গোল হয়ে যেত। যাই হোক, ইন্ডিয়ান স্ট্রাইকার লাল বিয়াকনি একটা গোল করেছে, রিডিম ল্যাং দলের ক্যাপ্টেন সে কিন্তু একটা গোল করেছে। এবং সব শেষে কিন্তু নতুন সাইনিং ডায়মন্ড হারবার থেকে যে বিদেশি প্লেয়ার নর্থ ইস্টে সাইন করেছে, সেই অ্যাটাকিং মিডফিল্ডার সেও কিন্তু গোল করেছে। তো ওভারঅল কিন্তু 6টা গোল নর্থ ইস্ট করলো এবং প্রথম ম্যাচেই তারা দেখালো যে তারা কিন্তু এবছরে আরও পরিণত হয়েই এসেছে। তো এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দিবস নিয়ে কথা বলি, সেখানে কিন্তু যেরকম অনুষ্ঠানের সূচি ছিল সেই মতোই কিন্তু অনুষ্ঠান হয়েছে। এবার সেখানে কিন্তু ইন্দ্রনীল খান, ডক্টর ইন্দ্রনীল খান সে কিন্তু উপস্থিত ছিল, তার সাথে সাথে অনেকেই উপস্থিত ছিল ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যারা খেলছে ডুরান্ড কাপে প্রত্যেকটা প্লেয়ার সেখানে কম বেশি সবাই উপস্থিত ছিল। তো সেখানে কিন্তু আজকে যেটা পুরস্কার ফুটবলার অব দ্য ইয়ার, সেখানে পুরুষ দলের ক্ষেত্রে আনোয়ার আলী পুরস্কার পেয়েছে, মহিলা দলের ক্ষেত্রে কিন্তু সাথী দেবনাথ সেই পুরস্কার পেয়েছে, এবং কোচ অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছে বিনো জর্জ। এছাড়া কিন্তু ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার সেটা পেয়েছে এডমন্ড। তো এই পুরস্কারগুলো কিন্তু দেওয়া হয়েছে। এবং এর সাথে সাথে আনোয়ার আলী সে কিন্তু বড়সড় মন্তব্য করেছে যে সিজনের প্রথম ডার্বি আমরা হেরেছি, কিন্তু সিজন অনেক বাকি রয়েছে, এখনও অনেক ডার্বি হবে। তো প্রতিপক্ষ দলকে অবশ্যই দেখে নেমে বাকি ডার্বিগুলোতে সেটা কিন্তু আনোয়ার আলী জানিয়েছে। তো এটাও কিন্তু বেশ ভালো লাগলো যে একটা ম্যাচ হেরে গেছি বলে যে সেখানে সেই খুব ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই, পরের ম্যাচগুলো থেকে কামব্যাক করতে চাইছে। এবং অবশ্যই এটা কিন্তু একটা পজিটিভ ভাইব যে দলের মধ্যে রয়েছে সেটুকু বলাই যায়। এছাড়া কিন্তু এডমন্ড যেটা জানিয়েছে যে এই দলে ফিরতে পেরে সে খুবই খুশি, এবং যেভাবে পুরো সিজন তার জন্য গিয়েছে, নতুন সিজন শুরু হয়েছে, নিজেকে আরও পরিণত করতে চায় এবং আরও ট্রফি ইস্টবেঙ্গলের হয়ে জিততে চায় এডমন্ডরা সবাই মিলে। এটাও কিন্তু শুনে খুবই ভালো লাগলো। এবং অ্যান্তোনিও লোপেজ হাবাস সে কিন্তু আজকে পুরো অনুষ্ঠানটার মধ্যে নিজেকে নিযুক্ত করেছিল। এই অ্যান্তোনিও লোপেজ হাবাসও কিন্তু নতুন হাবাস। আগের হাবাসকে আমরা দেখতাম যে তার একটা ইখতিয়ারের মধ্যে সে আটকে থাকতো, কিন্তু এই হাবাস যেন অনেক বেশি মানুষের সঙ্গে মিশতে চায় এবং অনেক যেন খুশি রয়েছে ইস্টবেঙ্গলে এসে, সেটা কিন্তু তার যেগুলো অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো থেকে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে সেও কিন্তু ছিল। এবং আজকে খুব ভালো অনুষ্ঠান হয়েছে ইস্টবেঙ্গল মাঠে, যেরকম অনুষ্ঠান হয়েছে সেখানে আজকে সৌরভ গাঙ্গুলি অনুষ্ঠানে উপস্থিত ছিল, এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে অ্যান্তোনিও লোপেজ হাবাসের একটা পুরাতন যোগাযোগ ছিল, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। এছাড়া কিন্তু অর্ণব মণ্ডল সে কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছাত্র, তো সেই ছাত্রর সঙ্গেও কিন্তু হাবাসের দেখা হয়, সেখানেও কিন্তু তাদের একটা ভালো মুহূর্ত আমরা দেখতে পাই। তো ওভারঅল কিন্তু অনুষ্ঠানও খুব ভালো হয়েছে। এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।